আচ্ছা, আমরা যখন হঠাৎ করে লিখি যে সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ নাকি, ভুলে গেলাম তো, এটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ নাকি লম্ব বাই অতিভুজ, এটা কিন্তু আর মনে থাকতেছে না, রাইট? উপায়টা কি, নাকি ভূমি বাই লম্ব, না এটা মনে থাকতেছে না, ঠিক না? সাইন থিটা এটা মনে থাকতেছে না। সো এটা মনে রাখার একটা বুদ্ধি অবশ্যই বের করা লাগবে, ঠিক না? এটা মনে রাখার অবশ্যই একটা বুদ্ধি বের করা লাগবে, ঠিক আছে? এটাই হয়। তারপরে কস থিটা সমান কি, না মনে নেই। তারপরে ট্যান থিটা সমান কি, পরীক্ষার হলে গিয়ে যদি এরকম হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ, ঠিক আছে? কারণ এই ট্যান থিটা সাইন থিটা অঙ্ক করতে গিয়ে কিন্তু অনেক প্রকার করতে, ফিজিক্সে অঙ্ক আছে, রাইট? ম্যাথে তো অঙ্ক আছে, হায়ার ম্যাথে অঙ্ক আছে, ত্রিকোণমিতি মানেই এটা আছে। সো এই সামান্য জিনিসটাও যদি একটু মনে না থাকে তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে পরীক্ষার হলে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা শুরু করতেছি যে ত্রিভুজের বাহু এবং কোণ সম্পর্ক, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল রিলেশন, রাইট? কিভাবে? এখানে দেখো যে আমি এবিসি একটা ত্রিভুজ ড্র করছি, রাইট? এখন এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণটা, এই যে সমকোণের সিম্বল হলো এইটা, এরকম করে একটা ঘরের মতো দিতে হয়। তো এবিসি সমকোণী ত্রিভুজের আমি থেটা যেটা, অর্থাৎ অ্যাঙ্গেলের যে প্রকাশ, সেটা আমি ধরে নিলাম যে কোনো একটা সাইডে, সি কোণটাকে আমি থিটা আকারে প্রকাশ করলাম। তাহলে এই কোণটা হলো থিটা, রাইট? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, এটা মাথায় রাখতেই হবে অবশ্যই, সেটা হলো থিটা কোণের বিপরীতটাই হলো লম্ব। লম্ব যে সবসময় এরকম করে খাড়া করে থাকবে এমন কোনো কথা নেই। যদি আমি অ্যাঙ্গেল এইখানে নিতাম, অর্থাৎ এই কোণকে অ্যাঙ্গেল নিতাম, থিটা নিতাম, তাহলে থিটা কোণের বিপরীত হইতো কোনটা, বিসি বাহু। তখন বিসি বাহু ভূমি না হয়ে হয়তো লম্ব, রাইট? এটা আসতেছি পরে, এটা আগে বুঝাই দিচ্ছি। আচ্ছা, তাহলে লম্ব কোণটা আমি যদি থিটা এটা নেই, তাহলে থিটা কোণের বিপরীত হচ্ছে এবি বাহু, তাহলে এটাই হলো লম্ব, রাইট? আচ্ছা, সবচেয়ে বড় যে বাহুটা সেটা হলো অতিভুজ। অতিভুজকে কীভাবে ডিটেক্ট করা যায়? এই যে ঘরের মতো চিহ্ন যেটা আছে, যে সমকোণ 90 ডিগ্রির বিপরীতটাই হচ্ছে কি অতিভুজ, রাইট? এই 90 ডিগ্রির বিপরীতটাই হলো অতিভুজ, আর থিটা কোণের বিপরীতটাই হলো লম্ব। আচ্ছা, এখানে লেখা আছে সমকোণের বিপরীতটাই হচ্ছে অতিভুজ, এবং অতিভুজটা হচ্ছে সবচেয়ে বড় কোণের বিপরীত, এবং সবচেয়ে বড় কোণের বিপরীত, এবং সবচেয়ে বড় বাহু বটে। সবচেয়ে বড় কোণের বিপরীত, আমরা জানি কি বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর, বৃহত্তর বাহুর বিপরীত কোণটাও হচ্ছে বৃহত্তর, ঠিক না? সো তাহলে এই 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা আছে অতিভুজ, এটা হবে সবচেয়ে বড় বাহু। আচ্ছা, তাহলে একটা সমকোণী ত্রিভুজের কোনটা কি, কোন বাহু ভূমি, কোন বাহু লম্ব এবং কোন বাহু অতিভুজ, সেটা আমাদের ধারণা হলো। আচ্ছা, যে ধারণাটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমাদের ভুল ধারণা আছে, সেটা হলো যে লম্ব যেন সবসময় কি হয়ে থাকে, যে খাড়া হয়ে থাকে, রাইট? সেটা এমন কোনো কথা নেই। এটা যদি আমি থেটা ধরি, এটা হচ্ছে 90 ডিগ্রি, সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, রাইট? এই থিটা কোণের বিপরীতটাই হচ্ছে লম্ব, আর এই যে খাড়া হয়ে আছে জিনিসটা, সেটা হচ্ছে ভূমি, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে থিটা কোণের বিপরীতটাই হবে লম্ব, ঠিক? আর সমকোণের বিপরীতটা হবে অতিভুজ অথবা অতিভুজ, সবচেয়ে বড় বাহু, ঠিক? আর যে অবশিষ্টটা পড়ে থাকলো সেটা হচ্ছে কি ভূমি। অতিভুজ এবং অন্তর্ভুক্ত হচ্ছে ভূমির মাঝে হচ্ছে থিটা কোণটা হয়ে থাকে, ঠিক আছে? এটা আশা করি যে এই কনসেপ্টটা কাজে লাগবে তোমাদের, কারণ এই অঙ্কটা বা এই রিলেটেড অঙ্ক, যে একটা গাছ থাকলো, গাছটা ভেঙে দণ্ডায়মান অংশের সাথে একটা কোণ উৎপন্ন করলো এবং ভূমি থেকে একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে স্পর্শ করলো, তখন থিটা দেখা গেলো এখানে 30 ডিগ্রি দেওয়া আছে। এই 30 ডিগ্রি কোণ যখন আমরা হিসাব করি, তখন সবাই অঙ্কটা ভুল করে থাকে, যে খাড়া হয়ে আসছে অংশটা, এটা মনে করে হচ্ছে লম্ব। এই জায়গায় একদম কমপ্লিটলি রং একটা কনসেপ্ট ক্রিয়েট হয়, ঠিক আছে? সো এই থিটা কোণটা তখন এটা হয়ে যাবে লম্ব, ঠিক আছে? কেন লম্ব, অতিভুজ এবং হচ্ছে ভূমির কথা বলতেছি, কারণ হচ্ছে আমরা যখন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো অঙ্ক করতে যাই, তখন কি লাগে, অ্যাঙ্গেল এবং যে বাহু আছে সেই রেশিওগুলো দিয়ে আমরা অঙ্ক করি। সেই জন্য এবার আসো আরও ক্লিয়ার হয়ে যাক যে আমরা কিভাবে এই অনুপাতগুলো মনে রাখব। দেখো আমি এখানে কোনটা ভূমি কোনটা কি সেটা আমি রিলেট করে দিয়েছি। যাই হোক, এখন আসো
যে আমরা যে অনুপাতগুলো ব্যবহার করি সেই অনুপাতগুলো কিন্তু মনে থাকে না, ঠিক আছে। আচ্ছা, এবার প্রথমে আসো যে সাইন থিটা সমান কি। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, রাইট। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে থিটা কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, এটা হলো অতিভুজ, আর এটা হচ্ছে কি ভূমি, রাইট। তো আমরা এই অনুপাতগুলো মনে থাকে না, রাইট, যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ নাকি অতিভুজ বাই লম্ব, এটা কিন্তু মনে থাকে না। এটা মনে রাখার উপায়টা হচ্ছে সাগরে লবণতি, এই লাইনটা যদি আমি মনে রাখি তাহলে কিন্তু মনে রাখা যায়। সাগরে লবণতি, এই সাগর মানে হলো সাইন, রাইট, লতে হলো কি লম্ব, অতিতে হলো অতিভুজ, রাইট। সাগরে লবণতি তার মানে হচ্ছে সাইন থিটা ইকুয়ালস কি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তো এখন লম্ব কোনটা অতিভুজ কোনটা সেটা তো আমরা প্রথম ইয়েতে আমরা দেখিয়ে দিলামই অলরেডি, ঠিক আছে। সাগরে লবণতি, সাগরে লবণতি, ঠিক। তাহলে এটা সহজেই মনে রাখা যাবে কি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এবার আসো পরেরটা কি কস থিটা। কস থিটা কি? কস থিটা হচ্ছে মনে রাখার উপায় হলো, এমনি আমরা জানি কস থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ। এটা মনে রাখার উপায় হলো কবরে ভূত অনেক, ঠিক, কবরে ভূত অনেক। তাহলে কবর এটা হচ্ছে কতে হচ্ছে কি কস থিটা, ভূতে হচ্ছে ভূমি, এবং অতে অ থাকলেই মনে রাখতে হবে হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তাহলে কস থিটা ইকুয়াল টু হলো ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অনেক। এখন এটা যদি উল্টাপাল্টা করে কেউ মনে রাখার চেষ্টা করে যে কবরে অনেক ভূত, তাহলে হবে না, কবরে ভূত চিন্তা করতে হবে। কোথাকার ভূত? কবরের ভূত। তাহলে কবরের ভূত যদি মনে রাখে তাহলে কিন্তু হবে কবরের ভূত অনেক, ঠিক আছে, কবরে ভূত অনেক, এইভাবে কিন্তু এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে কস থিটা ইকুয়াল টু হলো ভূমি বাই অতিভুজ, এটা হয়ে গেল খুব সহজে। এবার আসো সবার শেষেরটা কি ট্যান থিটা। ট্যান থিটা কি? ট্যান থিটা কিন্তু হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা, এই রেশিও থেকে কাটাকাটি করে পাওয়া যায় হলো কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, রাইট। তাহলে ট্যান থিটা এটাকে মনে রাখার উপায় কি? ট্যান হচ্ছে টেরা লম্বা ভূত। টেরা ভূত তো বলা হয় না, না টেরা ভূত লম্বা এরকম তো বলা হয় না, বলা হয় কি টেরা লম্বা ভূত, রাইট। তার মানে টেয়াতে হচ্ছে কি ট্যান, লম্বাতে হচ্ছে লম্ব, ভূত বললেই তো বুঝতেছি আমরা ভূমি, ঠিক আছে। টেরা লম্বা ভূত, এভাবে মনে রাখলে কিন্তু সুন্দরভাবে মনে রাখা যায়, ঠিক আছে। তো এই যে রেশিওগুলো লিখে দিলাম, তাহলে সাইন থিটা সমান হচ্ছে কি সাগরে লবণতি, আর কস থিটা হচ্ছে কবরে ভূত অনেক, ঠিক, আর ট্যান থিটা হচ্ছে টেরা লম্বা ভূত, ঠিক আছে। তো এইটা একটু যদি তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে এটা কিন্তু সারা জীবন কাজে লাগবে। সায়েন্সের যারা স্টুডেন্ট বা যারা সায়েন্সের না সাধারণ গণিত করে তাদেরও যে ত্রিকোণমিতি করতে গিয়ে কিন্তু এটা অবশ্যই কাজে লাগবে। হ্যাঁ, এটা অত্যন্ত মনোযোগ সহকারে, এবং এই যে টেকনিকটা আছে এই টেকনিক যদি আমরা ফলো করি তাহলে এই অঙ্ক ভুল হওয়ার কোনো পসিবিলিটি থাকে না, ঠিক আছে। তাহলে তোমরা এটা কি করবে, এই ভিডিওটা শোনার সাথে সাথে খাতায় উঠিয়ে ফেলো, খাতায় উঠিয়ে ফেললে এবং তার সাথে এই ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে তোমরা শোনো, দেখবে যে কোনো প্রকার বাধা সৃষ্টি হচ্ছে না, খুব সহজেই এটা দিয়ে মনে রাখা যাচ্ছে, একেবারে খুবই সহজ। যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে সাগরে লবণতি, তারপর কি কবরে ভূত অনেক, কবর মানে এলো কস থিটা, তারপর এটা কি লাস্টেরটা পড়লাম টেরা লম্বা ভূত, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। একবার শুধু দেখে রাখলে, একবার খাতায় উঠায় ফেললে আর কিছুই লাগবে না, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা কোণের ধারণা, রাইট, কনসেপ্ট অফ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা কীভাবে আমরা হিসাব করি, অর্থাৎ কোণটা আমরা কীভাবে হিসাব করি সেটা দেখাচ্ছি। এখানে আমি একটা অক্ষরেখা টেনে নিচ্ছি, এক্স অক্ষ ধরো, এইটাকে বলা হয় রেফারেন্স লাইন, রাইট, এটা হলো রেফারেন্স লাইন। আচ্ছা, এই রেফারেন্স লাইনের অ্যাঙ্গেল, নিজস্ব যে অ্যাঙ্গেল সেটা হলো কত 0 ডিগ্রি, রাইট। আচ্ছা, এখন কোণের পজিটিভ কোণটা, কোণের নেগেটিভ কোণটা সেটা দেখিয়ে দিচ্ছি। এখন রেফারেন্স লাইন হলো এইটা, আমি যদি অ্যান্টি ক্লক ওয়াইজ যাই, রাইট, অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার বিপরীত দিকে যদি যাই তাহলে সেটা হবে কি পজিটিভ অ্যাঙ্গেল, রাইট। তাহলে এটা যদি আমি ধরি যেটা 45 ডিগ্রি, তাহলে এটা হলো পজিটিভ 45 ডিগ্রি, ঠিক, প্লাস 45 ডিগ্রি। আর যদি এটা রেফারেন্স লাইন থেকে ঘড়ির কাঁটার দিকে আসে, ঘড়ির কাঁটার দিকে, তাহলে এটাকে বলা হয় নেগেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা,
তাহলে পজিটিভ অ্যাঙ্গেল এবং নেগেটিভ অ্যাঙ্গেল আমরা বুঝলাম। যদি কেউ বলে যে ঠিক আছে ওকে -30 ডিগ্রি ড্র করো, তাহলে আমরা কি করব, এটা হচ্ছে কি রেফারেন্স লাইন। এই রেফারেন্স লাইন থেকে ঘড়ির কাঁটার দিকে যদি আসি তাহলে পাওয়া যাবে কত, নেগেটিভ অ্যাঙ্গেল। তখন এখানে অ্যাঙ্গেল শুধু আমরা 30 ডিগ্রি লিখলেও চলবে, এটা বুঝেই নিবে যে রেফারেন্স লাইন থেকে ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে -30 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো -30 ডিগ্রি, যেভাবে অ্যাঙ্গেল দেওয়া থাকবে সেটা। তা ক্লকওয়াইজ মানে হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল, আর কাউন্টার ক্লকওয়াইজ মানেই হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, সো এখন আসি যে অ্যাঙ্গেল কীভাবে প্রকাশ করা হয়। অ্যাঙ্গেলকে কীভাবে প্রকাশ করা যায়? অ্যাঙ্গেলের প্রকাশ হইল বা কোণের প্রকাশ হলো যে আমরা এখন কোণ কীভাবে তৈরি হয়। কোণ হয় দুইটা বাহুর মিলনের ফলে। দুইটা বাহু যদি কোনো একটা বিন্দুতে ছেদ করে বা মিলিত হয় তাহলে সেখানে একটা কি তৈরি হয়, অ্যাঙ্গেল তৈরি হয় বা কোণ তৈরি হয়। সেই কোণটাকে আমরা সবচেয়ে পরিচিত যে শব্দ সেটা হলো কি থিটা। থিটা হচ্ছে অ্যাঙ্গেল, থিটা ছাড়াও হচ্ছে কাপ্পা, সাই, ফাই, রাইট, এবং যে কোনো একটা সিম্বল যেটা হচ্ছে আপনি ডিফাইন করে দিবেন সেইভাবেই কিন্তু অ্যাঙ্গেল লেখা যাবে। ঠিক আছে, তো আমরা ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি যে এটা আমরা কি অ্যাঙ্গেল প্রকাশ করতেছে, এটা এবিসি একটা ত্রিভুজ। এবিসি ত্রিভুজে যদি আমরা বিকোণটাকে করি তাহলে বিকোণটাকে লেখা যায় কিভাবে, এবিসি কোণ, হ্যাঁ রাইট। এটাই হলো ছোট করে যদি লিখি সেটা হলো বিকোণের সমান, রাইট। এখন অ্যাঙ্গেলটা যখন লিখি তখন যেটা অ্যাঙ্গেল থাকবে সে কিন্তু কিসে থাকে, মাঝে থাকে। এবিসি হতে পারে সিবি এও কিন্তু হতে পারে, রাইট। যেটা অ্যাঙ্গেল থাকবে সে থাকবে মাঝে। এখন যে দুইটা বাহুর মিলনের ফলে অ্যাঙ্গেল তৈরি হয় সেই দুইটা বাহুর যে সিম্বলগুলো আছে সেটা লিখতে হবে এমনভাবে যেন এই অ্যাঙ্গেলের যে সিম্বলটা আছে সেটা মাঝে থাকে। ঠিক আছে, মাঝে থাকে। ওকে, তো এই সিম্বলগুলো দিয়েও যেমন ফাই, সাই, হ্যাঁ, তারপর হচ্ছে কাপ্পা ইত্যাদি বিভিন্ন সিম্বল দিয়েও কিন্তু কি প্রকাশ করা যায়, অ্যাঙ্গেলকে প্রকাশ করা যায়। ঠিক আছে, তো আমরা এখন কি শিখলাম এখানে, যে হচ্ছে ক্লকওয়াইজ হইলে হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল, আর যদি কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, ঘড়ি কাঁটার বিপরীত দিকে হয়, তাহলে হবে হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। তো অনেক সময় আমরা হচ্ছে কি যে পজিটিভ অ্যাঙ্গেল এবং নেগেটিভ অ্যাঙ্গেল ড্র করতে পারি না, সেই জন্য আমরা কি করব, একটা রেফারেন্স লাইন প্রথমে ড্র করে নেব এক্স অক্ষর মতো করে, এবং অ্যান্টি ক্লকওয়াইজ যদি সেটা আমরা কেটে নিব কতটুকু আছে সেটা, তাহলে আমরা পাবো পজিটিভ অ্যাঙ্গেল। আর যদি ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার যে দিকে ঘোরে সেই দিকে যদি নেই তাহলে আমরা পাবো হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, আশা করি এটা আপনাদের কনসেপ্টকে ক্লিয়ার করবে ইনশাআল্লাহ।